This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় অনেক কথা নিয়ে ঠোঁট কাটা আপনার সামনে হাজির। ১ ঘন্টা দেখুন, শুরুতেই আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলো যা আপনার মনেও কি দিচ্ছে, যা আমার মনেও কি দিচ্ছে, যা ভাবাচ্ছে পুলিশকে। তাই প্রতিদিন সন্ধেবেলায় সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা দিতে হচ্ছে পুলিশকে। আমরা দেখিয়েছিলাম লাল জামাকে, পুলিশ সন্ধেবেলায় বসে ব্যাখ্যা দিল আমাদের দেখানো ছবি দেখিয়ে। কিন্তু পুলিশের ব্যাখ্যাটা কি? আগে ছবিটা দেখুন, পুলিশ কি ছবি দেখালো। আগে আমরা কি ছবি দেখিয়েছিলাম সকাল থেকে সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা সকাল থেকে এই ছবি দেখিয়েছি সেমিনার হল এবং ঘটনা যেদিন ঘটে সেদিনকার ছবি। আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি যে এই লাল জামা ব্যক্তিকে, কারণ নির্যাতিতার মা বাবা প্রশ্ন তুলেছিলেন এক লাল জামা ব্যক্তিকে নিয়ে। আর এখানে যার ছবি দেখছেন এটা ওই দিনই, ঘটনার দিনই রাতের ছবি, প্রায় 10:30 রাত, প্রায় 10টার ছবি এটা। এখানেও ওই লাল জামা পরা, দেখুন মাথায় অল্প চুল, পিছন দিকে লাল জামা, ওটা পিছন দিক থেকে ছবি, সামনের দিক থেকে রাত 10টায় আমরা দেখেছিলাম। এই দুজন কি তাহলে একই ব্যক্তি? প্রশ্ন আসে, প্রশ্ন অনেক, প্রশ্ন এক, তাহলে প্রশ্ন এক, এই লাল ব্যক্তি কি এই রাত ওই দিনই ঘটনায় আরজি করের সামনে যাকে দেখা গিয়েছিল সে? আরো একটা ছবি দেখাবো, কারণ প্রশ্ন অনেক আমার মনে। আরো একটা ছবি দেখুন ভালো করে। কলকাতা পুলিশ আমাদের সকাল থেকে দেখানো এই ছবি হাতে ধরে ব্যাখ্যা দিতে বসলো। কলকাতা পুলিশের ছবিতেও এই লাল জামা, কারণ আমাদের এই ছবি আমরাই প্রশ্ন করেছিলাম। কলকাতা পুলিশ এই লাল জামা পরা ব্যক্তির মাথায় একটি নীল অ্যারো মেরে লিখেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ডিডি। কলকাতা পুলিশ বলছে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ডিডির মানে গোয়েন্দাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আবার এই ছবিটা আপনাদের দেখাই। এই ছবিটা ইনিও কিন্তু লাল জামা পরা, আর কোথায় চেহারায় পিছন থেকে হলেও যেন মিল পাওয়া যাচ্ছে। মাথায় অল্প চুল, এখানেও ছবিটা দেখুন, মাথায় অল্প চুল আর লাল জামা পরিহিত। তাহলে প্রশ্ন 2, সত্যি কি এই ব্যক্তি কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? এবং যদি উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হন তাহলে ইনি কি তিনি এই লাল জামা পরা ব্যক্তি? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। প্রশ্ন তো আরো ছবি আপনাদের সামনে আনি। কি ছবি দেখাবো ভালো করে দেখুন। সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেমিনার হলে ঘটনার পরের ছবি, যেখানে কর্ডন করে রাখা, দেখছেন ভালো করে, এই যে সাদা চাদর দিয়ে ঢাকা, সাদা চাদর দিয়ে ঢাকা, এটা কি পুলিশের কর্ডন? ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠকে বললেন হাসপাতাল আগেই ঘেরার চেষ্টা করেছিল, মানে একটা কর্ডন ছিল। তারপর পুলিশ গিয়ে 40 ফিটের তত্ত্বে পুলিশ এখনো অনড়, ওই 40 ফিট ঘেরে। সে ছবি কিন্তু সামনে নেই, পুলিশ কিন্তু সে ছবি পাবলিশ করেনি। তাহলে এই কর্ডন তাহলে হসপিটালের তৈরি করা কর্ডন। কিন্তু এখানেই আপনাদের প্রশ্ন তো এটাই, এখানেই আপনাদের নির্যাতিতার মা বাবার কথা শোনাবো। নির্যাতিতার মা বাবা বলছেন কোনো ঘেরা ছিল না, শুনুন। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কী করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা কোনো ঘেরা ছিল না, কোনো ঘেরা ছিল না না না। এটা কটার সময়? 3:30 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন
সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে উনি কথা তো বলেছেন। প্রথমেই বলছেন মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো ওখানে? 12:10 আমরা 12:10 ওখানে পৌঁছেছি। তাহলে এটাই তো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তো এটাই, মা বাবা বলছেন কোনো ঘেরা ছিল না, পুলিশ মিথ্যে বলছে। পুলিশ বলছে ঘেরা ছিল, তাও একটা নয় দুটো, একটা হসপিটালের একটা পুলিশের। প্রশ্ন অনেক। আরো একটা ছবি আপনাদের দেখাই। কলকাতা পুলিশ এই ছবিটা পাবলিশ করেছে, আগেই দেখালাম, যেখানে এই লাল জামার মাথায় অ্যারো দিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডিডি বলছে পুলিশ। এখানে 7টা অ্যারো, 1 2 3 4 5 6 7, 7টা অ্যারো দিয়ে 7 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ভালো করে দেখুন, এই লাল জামা পরা ব্যক্তি ঠিক পাশে আরো একটা চুলের অংশ দেখা যাচ্ছে যেখানে অ্যারো দিয়ে লেখা এফএসএল স্টাফ। আরো ভালো করে দেখুন, এই দুটো অ্যারো যা এই লাল জামা পরা ব্যক্তির মাথায় এবং ঠিক তার পাশের ব্যক্তির মাথায়, এই দুটো অ্যারোর মাঝামাঝি আরেকটা মাথা দেখা যাচ্ছে। আরো ভালো করে ক্লোজ ছবি আপনাদের দেখাবো। এই ছবিটার মাথায়, এই মাথার উপরে কিন্তু কোনো অ্যারো নেই। ইনি তাহলে কে? আনআইডেন্টিফাইড। ভালো করে দেখুন, লাল জামা পরা ব্যক্তি, তার ঠিক মাথা ঘেঁষা আরেকজন ব্যক্তি। এই দুজনের মাথায় ব্লু অ্যারো দিয়েছে। দুজনের পরিচয় মানে কি করেন তারা, কি কারণে ওখানে ছিলেন পুলিশ বলল, কিন্তু ওই যে কাঁচা পাকা চুলের ভদ্রলোক তিনি কে? তার মাথায় তো কোনো অ্যারো নেই, মানে ওখানে 8 জন উপস্থিত ছবিতে দেখা যাচ্ছে। পুলিশ ব্যাখ্যা দিয়েছে 7 জনের, ওই একজন কে? কেন পুলিশ তার পরিচয় ডিসক্লোজ করলো না? প্রশ্ন অনেক। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তাহলে রোজ সন্ধেবেলায় পুলিশ ব্যাখ্যা দিতে বসছে। আমাদের ভালো লাগছে, যে প্রশ্ন আমরা সারাদিন ধরে দেখাচ্ছি তাই ধরে ধরে পুলিশকে ব্যাখ্যা দিতে হচ্ছে রোজ, কিন্তু তাতে কনফিউশন কমছে না, জট আরো জটিল হচ্ছে। আসলে কি জানেন, চাণক্য অনেক দিন আগে একটা কথা বলে গিয়েছিলেন। কি দেখাবো? সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই, মিথ্যা অপেক্ষা বড় পাপ নেই। ধর্মের অবস্থান সত্যের ওপর, তাই সত্যকে ত্যাগ করা উচিত নয়। জ্ঞানের কথা মনে হতেই পারে, কিন্তু এই সত্য নিয়েই আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন। প্রশ্নটা আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। একই প্রশ্ন রাতের দখল নেওয়া রিক্লেম দ্য নাইটের প্রতিবাদীদের। সত্যিটা জানতে চাই। উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস একজনকে ধরে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া নয়। তিলোত্তমার ধর্ষণ খুন ঘিরে যে ধোঁয়াশা প্রথম থেকে তৈরি হয়েছে, রহস্যের যে ধূম্র জাল, তা থেকে বেরিয়ে এসে পরিষ্কার ছবিটা আমরা দেখতে চাই। সেটাই ন্যায় বিচার। কিন্তু পদে পদে হোঁচট তো এখানেই। সকাল থেকে যা যা আমরা দেখাচ্ছি, প্রশ্ন, আরো প্রশ্ন, উত্তর দিতে গিয়ে আরো প্রশ্ন, আরো বিভ্রান্তি। বিশদ চর্বিত চর্বণে না গিয়ে প্রশ্ন তো করাই যায়। জোরের সঙ্গে আজ বলতে হচ্ছে, ছবিগুলো কি ভুল বলছে? দেখে মনে হচ্ছে মিথ্যের জালে আরো বেশি জড়িয়ে পড়ছে না? পুলিশের যাবতীয় যুক্তি তো নস্যাৎ হয়ে যাচ্ছে মা বাবার দাবিতে, জুনিয়র ডাক্তারদের দাবিতে, এক্সপার্টদের দাবিতে। নস্যাৎ করে দিচ্ছে এক একটা ছবি। ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, 27 আগস্ট কি বলেছিলেন শোনাবো একবার। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। ইন্দিরা মুখার্জি আজও একই দাবি করলেন। 40 ফিটের তত্ত্বে তিনি আজও অনড়, যদিও প্রশ্ন থাকছে
ছবিটা আরো একবার আপনাদের দেখাবো, ওই ছবিটা, ওই কর্ডন করা ছবিটা দেখাবো আর একবার। আপনি বলুন তো, ওই যে দেওয়ালে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে, ওখান থেকে এই সাদা পর্দা বা কর্ডন যাই বলুন না কেন, সেটা কি 40 ফিট? আপনি বলুন। চলুন আবার আমার প্রশ্নে আসা যাক। আজ ছবি সামনে দেখে ইন্দিরা মুখোপাধ্যায় কি বলবেন? তিলোত্তমার কোট আনকোট ক্রাইম স্পট, এখানেও ধন্দ সন্দেহ আছে। আরজি করেন সেই 51 ফিট সেমিনার রুম নিয়ে 40 ফিট 11 ফিটের তত্ত্ব গিল্ল পুলিশ না আজও অনর। বরং যে কনফিউশন আরো তৈরি হলো তাতে আমরা প্রশ্ন করলাম। ইন্দিরা মুখার্জি দাবি করলেন সকাল 10:30টার সময় কর্ডন করে দিয়েছিল পুলিশ, সকাল 10:30টার সময়। তাহলে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় 12:44 কি করে হলো? শুনুন কি বলেছেন ইন্দিরা মুখার্জি। 10:10 যখন বলা হয়েছে, ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10:12 ওরমই হবে, 10:30 আমরা সব যা ছিল অল অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি আমরা কার্টন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। সেকেন্ড কর্ডনটা, এটা একটা ডিগনিটির ব্যাপার আছে, সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়। আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। এটা তো যারা ডিক্লেয়ার করেন ডেথ, এটা ডাক্তারবাবুরা ভালো বলবেন। এটা তো ওদের একটা মেডিকেল প্রসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, উনি থ্যাংক ইউ বললেন বটে, তবে খুব একটা হ্যাপি হওয়া গেল না থ্যাংক ইউ এর পর, কারণ প্রশ্নগুলোর সত্যি উত্তর চাই আমরা। কনভিন্সিং উত্তর পাচ্ছে কি জনতা? এই যে ছবিগুলো যাদের আমরা দেখতে পাচ্ছি, তারা কি সকলে 11 ফিটের মধ্যেই আছেন? ছবি কি সে কথা বলছে? প্রশ্ন তো এটাই। ছবি কি কথা বলছে? ঝোলানো পর্দার দুপাশেই লোকজনের উপস্থিতি দেখছি তো। প্রশ্ন 2, ক্রাইম স্পটের 40 ফিটের মধ্যে পুলিশের কর্ডন অফ কোথায়? 40 ফিট ছাড়ুন, ছবিতে 4-5 ফিট দূরত্ব দেখে মনে হচ্ছে কি? ফলে লোকজন যে সেমিনার রুমে 11 ফিটের ঘেরাটোপের মধ্যে ছিলেন না, এ নিয়ে কি সন্দেহ থাকে? বিলক্ষণ বুঝেছেন এই পয়েন্টটা পুলিশ অফিসার ইন্দিরা মুখার্জি। তাই তো বললেন ওখানে ছিল লোকজন কর্ডনের ভিতরে, কিন্তু এমন কেউ ছিলেন না যার ওখানে থাকার কথা নয়। শোনাবো সেই বক্তব্য। সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে। অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। দেখলেন তো তাহলে ইন্দিরা মুখোপাধ্যায় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ প্রতিদিন, কিন্তু কোথাও না কনভিন্সিং মনে হচ্ছে না জনতার কাছে, ঠোঁট কাটার কাছেও। ইন্দিরা মুখোপাধ্যায় যা বলছেন তারপর প্রশ্নের সংখ্যা আরো বাড়ছে, শুনুন। পুলিশ প্রথম থেকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আজকে কোন মুখে তারা ক্যামেরার সামনে আসবেন ডিসি সেন্ট্রাল ম্যাডাম আমরা জানি না, কিন্তু এটা তো পরিষ্কার প্রতিদিন পরতে পরতে রহস্য হচ্ছে যে রহস্যের জালটা খুলছে। আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কর্ডন ছিল না, যে ছবি দেখা যাচ্ছে সেই ছবির সাথে আমরা সহমত পোষণ করি। সবাই মিলে ওখানে মাছের বাজারের মতো চলে গেছে, জানে এখানে মাছের বাজার বসেছে, সবাই মিলে যায়। খালি বাধা কাদাকে দিয়েছে, তার বাবা মাকে দিয়েছে। কারা বাধা পায়নি? যারা দলীয় নেতারা আছে তারা কোনো বাধা পায়নি। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না? না না। এটা কটার সময়? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে।
নির্যাতিতার মা বাবা তো প্রথম দিন থেকে বলছেন কোনো ঘেরাটেরা কিচ্ছু ছিল না। ডিসি সেন্ট্রাল আগেও বলেছিলেন, আজও তিনি আবার কনফার্ম করে বললেন পুলিশ ক্রাইম সিন ঘিরে ছিল ওই 40 ফিট। আচ্ছা, কখন ঘেরা হলো? নির্যাতিতার মা বাবা 3:30 নাগাদ পৌঁছন, তারা কোনো ঘেরা জিনিস দেখতে পাননি। কখন ঘেরা হয়েছিল কি বললেন ইন্দিরা মুখার্জি, শুনুন। যে ছবি জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পাওয়া, জুনিয়র চিকিৎসকেরা যে ছবি দেখে প্রশ্ন তুলছেন, কোথায় ঘেরাটোপ? ঘেরাটোপের দেখা মিলছে না কেন? ডায়াস যেখানে মৃতদেহ পড়েছিল সেই ডায়াসে আড়াল থাকলেও কোনো ঘেরাটোপ দেখা যাচ্ছে না, আড়াল যাতে দেহ দূর থেকে দেখতে না পাওয়া যায়। ঘেরাটোপ নেই, আর ঘেরাটোপ নেই সেই সুযোগে ডায়াসের চারপাশে ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন একাধিক ব্যক্তি। এসআইটি গঠন করেছে, তার উদ্দেশ্য ছিল এই যে এভিডেন্স ট্যাম্পারিং করা। শুরু থেকে বলছি যে এসআইটি এবং শুরুতে যে পুলিশের তৎপরতার কথা, এই যে একটা সাসপিশন যে শুরুতে ছিল রেপ অ্যান্ড মার্ডার, এই মার্ডারটাকে সামনে রেখে যে তৎপরতার প্রয়োজন ছিল সেই তৎপরতা আমরা পাইনি। যে আসলে কলকাতা পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করবার জন্য যে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা, তাতে সাহায্য করেছিল। কলকাতা পুলিশের মূল কাজ এখন হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদীদের এবং যারা প্রশ্ন তুলছেন তাদেরকে ডেকে হেনস্থা করা, কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরকে সহযোগিতা করা। এই যে ক্রাইম সিনটা নষ্ট করে দিলে, আগে বলেছিলে যে আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে? আমি সেখান থেকে কি নেব? কিচ্ছু নিতে পারবো না। এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ। দেখুন, সংখ্যা অনেক, প্রশ্ন আরো অনেক। তার কারণ আজ ইন্দিরা মুখার্জি জোর গলায় বললেন তারা কর্ডন করে রেখেছিলেন। বিনীত গোয়েল সেদিনও জোর গলায় দাবি করেছিলেন এভিডেন্স নষ্ট হয়নি। ইন্দিরা মুখার্জি আজও সেই একই দাবি জোর গলায় করলেন। এক্সপার্টদের বক্তব্য তো শুনতে পাচ্ছেন, ধন্দ অনেক জায়গায়। দেখুন, যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। যদি ধরে তর্কের খাতিরে ধরি যে এইটাই হচ্ছে পুলিশের ফটোগ্রাফার, তাহলে অন্য লোকগুলো সেখানে কি করে থাকে? ছবি তুলতে গেলে তো তাকে তো ফ্লোরের ছবি তুলতে হবে, ওই পুরো জায়গার ছবি তুলতে হবে, যেখানে মানে দেহ পড়ে আছে সেই ছবি তুলতে হবে। তাহলে সে ছবি বা কি করে তুলবে? এভরি স্টেপ উই হ্যাভ সিন দ্যাট দেয়ার হ্যাজ বিন সাম ফ্যালাসি। ডেফিনেটলি সত্যি যে ফ্রম দ্য ফার্স্ট ডে অনলি, ফ্রম দ্য ফার্স্ট মোমেন্ট যখন থেকে যে ডেড বডি বেরিয়েছে তার আগে অনেকজন ওখানে এসছেন এবং তারা কি করেছেন না করেছেন আমাদের কোনো আইডিয়া নেই। তো আমরা রিকোয়েস্ট করছি সিবিআই এটা ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করুক। তো এই সমস্ত আজগুবি কথা বললে চলবে না। প্রথম কথা হচ্ছে কি যে এই যে সিন অফ ক্রাইমটা আপনারা নষ্ট করে দিলেন, গাছের মাথাটাই আপনি কেটে দিলেন, তাহলে কিছু আর ইনভেস্টিগেশন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এর উত্তর কলকাতা পুলিশকেই দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, প্রশ্ন অনেক। পুলিশ যা দাবি করছে অনেক এক্সপার্টই সেই দাবি মানতে নারাজ। তিলোত্তমার মা বাবা প্রথম পুলিশের দাবি মানতে নারাজ। একটা মিথ্যে আড়াল করতে হাজার মিথ্যের প্রয়োজন, মা বাবা বলছেন এক্সপার্টরা, বলছেন ডাক্তাররা, বলছেন সব প্রতিবাদী। আর সেই মিথ্যের জালেই কি সত্যি গোটা ঘটনাটা জড়িয়ে যাচ্ছে? পুলিশ রোজ ব্যাখ্যা দিতে বসছে, স্পষ্ট করতে চাইছে পরিস্থিতি। মানুষ সেই ব্যাখ্যা বিশ্বাস করছে না কেন বলুন তো? সেই জন্যই কি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের আশ্রয়ে ঢাল করতে হচ্ছে পুলিশকে। পুলিশের পদস্থ কর্তারা সমাজ মাধ্যমে নিজেদের পক্ষে যুক্তি লিখছেন। সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করেও পুলিশের কাছে যথেষ্ট মনে হচ্ছে না নিজেদের ব্যাখ্যা। তাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে। একবার ভাবুন,
পুলিশ আর জনতার সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছে। আমার ভীষণভাবে মনে পড়ছে 14ই আগস্ট রাতের বিনীত গোয়েলের সেই কথাটা। অগ্নি শর্মা তখন বিনীত গোয়েল খাপ্পা মিডিয়ার ওপর বলছেন, মিডিয়ার জন্য পুলিশকে জনতা বিশ্বাস করে না। যার জন্যই বলুন, বিনীত গোয়েল মেনেছেন পুলিশকে জনতা বিশ্বাস করে না। তাই রোজ রোজ ব্যাখ্যা দিয়েও বিশ্বাস ফেরানো যাচ্ছে? প্রশ্ন তো থাকেই। আর বিশ্বাস কি করে ফিরবে যদি যে কোনো কাজ নিয়ে, কোনো অ্যাকশন নিয়ে এত প্রশ্ন থাকে? যখন এই খবরটা আমি শুনলাম সকালেই দুপুরে, তখন চমকে গিয়েছিলাম। ভাবলাম এটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। একসঙ্গে 93 জন ডাক্তারকে শো কজ করা হয়েছে আজ। 93। কেন জানেন? হঠাৎ বিবেক জেগে উঠেছে বলে। আর কি বলি বলুন? কর্তৃপক্ষ বলছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভেঙেছেন চিকিৎসকরা। মানে কি? জেলা স্বাস্থ্য দফতর বলছে কেউ, মানে কোনো ডাক্তার 15টি, কোনো ডাক্তার 16টি, কোনো ডাক্তার 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। এভাবে রোগীর পরিষেবা নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। শুনুন। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম। তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন এই শোকজ চিঠিটি ধরিয়েছে। শুনলেন সিএমওইচ এর কথা। আমি ওনার সঙ্গে একমত, ঠিক হক কথা বলছেন উনি। কিন্তু এখন মনে পড়লো, তিলোত্তমার আবহে জেগে উঠল বিবেক। আচ্ছা আপনি বলুন, এটা কি রাজ্যে নতুন প্র্যাকটিস? শুধু এই 93 জনই এরকম কাজ করেন? এ তো আবহমান কালের সমস্যা। তাই নিয়ে এখন শোকজ? প্রশ্ন উঠবে না? বলতেই পারতাম, ঘুম যখনই ভাঙুক, ভাঙলো তো। বলতে গিয়েও আটকে যাচ্ছি। কেন জানেন? আচ্ছা এদের কথা শুনুন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমওইচ স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমওইচের নজরে এলো কি করে? ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কি হচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন। দেখুন, আজকের দিনে 93 জনকে একসঙ্গে কারণ দর্শাতে বলা, প্রশ্ন তো উঠবেই। কারণটাও শুনলেন। আরজিকর কাণ্ডে নাকি এরা প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছিলেন, এটাই কারণ। তাই কোপে পড়তে হলো। তাই বিবেক আচমকা জেগে উঠল। সুপ্রিম কোর্ট স্পেসিফিক ভাবে ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্য। সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরতির সুযোগ নেই। অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন, অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার, যা যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিয়েছেন। আরে তৃণমূল নেতা কি বলছেন? শোকজ চিঠিটি উনি পড়েছেন। শোকজ চিঠিতে কোথাও কর্মবিরতি কারণ বলে লেখা হয়নি। বলা হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভেঙেছেন ডাক্তাররা, একসঙ্গে অনেক নার্সিংহোমের সঙ্গে যুক্ত, যার ফলে রোগীদের ঠিকঠাক পরিষেবা দেওয়া যাচ্ছে না, ছেলে খেলা হচ্ছে তাদের স্বাস্থ্য নিয়ে। কোথায় লেখা কর্মবিরতি? তাহলে 2 2 4 হবে না? কুণাল ঘোষ তৃণমূলের অন্যতম মুখ, তার গলায় অবশ্য সিএমওইচেরই সুর। ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা আরজিকরের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান। এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাহলে মুখে যাই বলুন, প্রশ্নটা এড়ানো যাবে না। অস্বস্তি হচ্ছে। দেখুন, একটা বিষয় নিয়ে এত দিন ধরে প্রতিবাদ, জনগণের প্রতিবাদ, এত দিন ধরে আলোচনা, নিন্দা, রোজ পুলিশকে ব্যাখ্যা দিতে বসতে হচ্ছে, এত দিন ধরে টানা। এর আগে কবে দেখেছে বাংলা? অস্বস্তি হবে না? অস্বস্তি বাড়বে না? বাড়ছে তো। আর তাতেই কি এমন
গণশোকজ। তবে শোকজে কি জ্বালা কমবে? প্রশ্ন থাকেই। চিকিৎসকদের একটা বড় অংশ, বলতে পারেন প্রায় সকলেই, এই ঘটনার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছেন। না হলে প্রেসক্রিপশন লিখতে গিয়ে ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিসের স্ট্যাম্প দেন। ছবিটা দেখুন। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রোগীর প্রেসক্রিপশনে স্ট্যাম্প মারছেন ডাক্তারবাবুরা। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদে রায়গঞ্জের চিকিৎসকরা। রায়গঞ্জের উকিলপাড়ার ডাক্তার দেবব্রত রায় রোগী দেখে প্রেসক্রিপশনেই রাবার স্ট্যাম্পের সিল দিচ্ছেন, যেখানে স্পষ্ট করে লেখা আরজি কর কাণ্ডের বিচার চাই। দেবব্রত বাবুর দেখানো পথেই হাঁটছেন রায়গঞ্জের অন্য ডাক্তাররাও। চিকিৎসকদের এই প্রতিবাদে রোগীরাও খুশি। তদন্ত যেভাবে এগোচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না ঠিক কি হতে যাচ্ছে। আজকে 20 দিন হয়ে গেল, কোনো পজিটিভ দিক কিন্তু এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি। সেই ক্ষেত্রে আমরা হতাশ, বীতশ্রদ্ধ এবং ভেতরে গুমড়ে গেছি। সেই কারণেই আমাদের যারা এটা করছি সেটা একটা নীরব প্রতিবাদের ধরন। আসলে আমাদের কাছে, চিকিৎসকদের কাছে যেটা আমরা ফিল করি যে চিকিৎসকদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন অর্থাৎ রোগী, তারা যেমন খুব আপনজন, তেমনি যারা আমাদের কাছে চিকিৎসিত হন তাদের কাছেও আমরা খুব আপনজন। আশ্চর্য না, আশ্চর্যের ঠিক কিছু নেই, কারণ এত আন্দোলন পুরো পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে যখন হচ্ছে, উনি একটা সিলের মাধ্যম দিয়ে যখন প্রতিবাদ জানিয়েছে, এটা খুব ভালো দিক। মানে এটা আমিও যদি কোনো কিছু টিভি দেখার সময় না পাই বা মোবাইল দেখার সময় না পাই, তাহলে আমি আমার প্রেসক্রিপশন থেকে জানতে পারবো যে উনি প্রতিবাদ জানাচ্ছে। এবং আমি চাইছি যে প্রত্যেকটা ডাক্তারবাবুরা যদি এরকমভাবে চান, তাহলে হয়তো এর বিহিতটা খুব তাড়াতাড়ি হয়তো হবে আরো। আপনি বলুন, এত কিছুর পরে অস্বস্তি বাড়বে না? কাঁটার মতো বিঁধবে না আরজি কর কাণ্ড? এটা শুধু ঠোঁট কাটা বলছে এমন নয় কিন্তু। আজ তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ, তিনিও বলছেন দলের সুসময় অনেক কিছু দেখেছেন, এখন দেখছেন না। মানে তৃণমূলের সুসময় এটা নয়।